সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আজকের আলো অর্গাননের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এর মধ্যে অনেক আলোচনা করেছি। আজকে আলোচনার সাবজেক্টটা একটা নতুনত্ব একটা সাবজেক্ট। সেই সাবজেক্টটা আপনারা কোনো বইতে পাবেন না, এটা অনেক কষ্ট করে বিভিন্ন দিকে তথ্য ঘেটে নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের প্রত্যেকের চিকিৎসা ক্ষেত্রে আপনাদের কাজে আসবে। পড়াশোনা করতে হবে না তো। আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্যটা শুনুন। যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই এটা শুনবো। আমার সীমাবদ্ধতা মধ্য দিয়ে আমি আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা প্রত্যেকে চিকিৎসা করি, কাজ কাম নেই, চিকিৎসা করতে গিয়ে প্রতিদিন রাত্রে বিরাজ করে করে শুনি আমরা আমার মাজা দিয়ে অনেক পা দিয়ে বাধার সম্মুখীন। সেটা হলো আরোগ্যের ক্ষেত্রে বাধা। এই জিনিসটা সরাতে পারলাম না। একটা কথা ইংরেজিতে বলি, অবস্টাকল টু ফ্লো। তো এই সাবজেক্ট নিয়ে আলোচনা, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের বিজ্ঞজনেরা সন্তর্পণে এই আলোচনাটা এড়িয়ে যান। কিন্তু এই আলোচনাটা শুনলে আপনারা বুঝবেন যে এটা গুরুত্ব কথা। মানুষ সমাজবদ্ধ জীব। একা তো আমরা কেউ বেঁচে থাকতে পারি না। তাই আমরা সমাজ তৈরি করেছি, মানুষ মানব সমাজ তৈরি করেছে। আর আমরা যারা চিকিৎসক তারাও মানুষ। চিকিৎসকদের কিন্তু সমাজের প্রয়োজনেই কিন্তু এই চিকিৎসকরা তৈরি হয়েছে, এটা অনস্বীকার্য। রুগ্ন মানব জাতিকে যথার্থভাবে আরোগ্য করা, এটাই হলো চিকিৎসকদের পরম এবং চরম লক্ষ্য। highest ideal of cure to restore the health, to fix, to cure as it is come। অর্গাননের প্রথম সূত্রে তিনি স্পষ্ট করে
সেটাকে বলে দিয়ে প্রথম আমাদের চরম এবং পরম লক্ষ্য হলো মানুষকে আরোগ্য করা, অসুস্থ মানুষকে সুস্থ করা। এটা করতে গিয়ে আমাদের শুধু মানব দেহ, তার গঠন, তার প্রকৃতি এবং তার কার্যপদ্ধতি এগুলি জানলেই শুধু হবে না। একদিকে নরদেহর পরিচয়, দ্যাট ইজ অ্যানাটমি, ও তার কার্যপ্রণালী, দ্যাট ইজ ফিজিওলজি, রোগ নিদান তত্ত্ব, দ্যাট ইজ প্যাথোলজি, শল্য চিকিৎসা, সার্জারি, গাইনি, অপস, এই সমস্তগুলি যেমন আমাদের জানতে হবে, এমন ভাবে এর সাথে জীবন কি, মৃত্যু কেন হয়, সুস্থতা কি, ওষুধের কার্যকারিতা কি, জানতে হবে। আর অন্যদিকে সুস্থতা সম্পাদন করার জন্য এবং স্বাস্থ্য রক্ষার তাগিদে রোগের উৎস কি, প্রত্যেকের রোগটা তৈরি হয়েছে, পজিশন অফ দ্য ডিজিজ, তা আমাদের খুঁজে বের করতে হবে, তা জানতে হবে, তা বুঝতে হবে। স্বাস্থ্য বিরোধী কোন অবস্থা ও পরিবেশ এবং সমাজ এই সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। কারণ চিকিৎসকরা, আমরা যারা চিকিৎসক, তারা শুধুমাত্র চিকিৎসক নয়, আমরা কিন্তু স্বাস্থ্যের রক্ষক। অর্গাননের চতুর্থ সূত্রে এলিমেন্ট স্পষ্টভাবে এই কথা বলে দিয়েছে। প্রদীপ সরকার, ওয়েলকাম। রোগ বিনা কারণে কিন্তু বা বিনা শর্তে সৃষ্টি হয়। এটা উল্লেখ করেছেন ৩৩ নম্বর। বিনা শর্তে রোগ কিন্তু শরীরে প্রবেশ করে না, মানুষ অসুস্থ হয়। তার কতগুলি শর্ত আছে, তবেই সে অসুস্থ হবে। আরোগ্য তাই, বিনা শর্তে কিন্তু আরোগ্য হবে, আরোগ্যেরও কিন্তু শর্ত। এইগুলি আমাদের বুঝতে হবে। সায়েম ভাই, ওয়েলকাম। সুতরাং রোগ আরোগ্যের জন্য দরকার হলো সহায়ক পরিবেশ ও সমাজ ব্যবস্থা। এটা আমার বক্তব্য না, এলিমেন্টের বক্তব্য। 259 থেকে 263 সূত্রে তিনি বলে গেছেন, আপনারা এটা মিলিয়ে নেবেন, যে
ইউনিয়ন বলেছেন আরোগ্য সহায়ক পরিবেশ ও সমাজ ব্যবস্থা অবশ্যম্ভাবী, না হলে আরোগ্য করা সম্ভব না। মধুমিতা ওয়েলকাম। কাজেই জীবনী শক্তি, রোগ শক্তি ও ওষুধ শক্তির মূল স্রোত বুঝলেই আমাদের হবে না। আদর্শের আরোগ্যের আদর্শ, আইডিয়াল অফ কিওর বাস্তবায়িত করতে হলে আমাদের বুঝতে হবে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবেশিক শক্তির মূল শক্তি। তাইলে আইডিয়াল অফ কিওর করার জন্য আমাদের বুঝতে হবে সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সাংস্কৃতিক পরিমণ্ডল, পরিবেশগত পরিকাঠামো, রোগীর কোন পরিবেশে আছে, অর্থনৈতিক কি অবস্থায় আছে, সে কোন সমাজে বসবাস করে, অর্থনৈতিক তার সচ্ছলতা আছে কিনা, এই সমস্ত বুঝতে হবে। এইগুলি কিন্তু না বুঝলে কিন্তু রোগীকে শুধুমাত্র একটা সাবুদানা দিয়ে কি আরোগ্য করা সম্ভব, নাকি সাবুদানা জলে মিশিয়ে হাঁচি দিয়ে খাওয়ালে আরোগ্য সম্ভব না। আদর্শ আরোগ্য এত সহজ নয়। সুতরাং আদর্শ আরোগ্য করার জন্য তার কিন্তু শর্তটা হলো যে তার পরিবেশ পরিস্থিতি, সামাজিক, অর্থনৈতিক সমস্ত কিছু কিন্তু থাকা দরকার, না হলে কিন্তু আমরা আদর্শ আরোগ্য করতে পারবো না, শুধু ক্রিয়েট করতে পারবো, রোগকে চাপা দিতে পারবো, সাময়িক উপশম দিতে পারবো, কিন্তু তাকে সত্যিকারের আরোগ্য করতে হলে তার কিন্তু অন্যান্য পরিবেশ পরিস্থিতি হিসাবেও কিন্তু তাকে ঠিক থাকতে হবে, ঠিক রাখতে হবে, এবং তাকে ডাক্তার হিসেবে তাকে সাজেশন দিতে হবে, তুমি এইভাবে চলো, এইভাবে থাকো, এই করো, এই করো, কারণ ডাক্তাররা সুতরাং সুস্থতা ও স্বাস্থ্য লাভের ক্ষেত্রে যে স্বাস্থ্য মানুষের সম্পদ, তা পরিবেশ ও সমাজ ব্যবস্থা সহায়ক হওয়া, সুষম ও স্বাস্থ্যসম্মত হওয়া একান্ত জরুরি। মনে রাখতে হবে আরোগ্যের ক্ষেত্রে ভাইটালিটি বা জীবনী শক্তির পরেই হলো ভাইটালিটি বা জীবনী শক্তি হলো আভ্যন্তরীণ দ্বন্দ্ব, শরীরের ভিতরের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের মধ্যে দিয়েই দ্বন্দ্ব করে রোগ শক্তিকে সে কিন্তু নির্মূল করে। আর বহির্দ্বন্দ্বটা কি? বহির্দ্বন্দ্বটা হলো পরিবেশ ও সমাজ ব্যবস্থার প্রভাব। তাহলে দেখুন দুটো জিনিস, দুটো দ্বন্দ্ব, এই কন্ট্রাডিকশন দুটো, একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। তাহলে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আর বহির্দ্বন্দ্ব, এই দুটোকে যদি যথার্থভাবে যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আরোগ্য করতে পারি। যদিও বংশগত রোগ বা জন্মগত রোগ নিরাময় করা খুব সময় সাপেক্ষ এবং ক্ষেত্র বিশেষে দুঃসাধ্য, কিন্তু যেগুলি অ্যাকোয়ার্ড সেগুলি কিন্তু আরোগ্য করতে গিয়ে কিন্তু আমাদের এই অবস্থানগুলি কিন্তু মাথায় রাখতে হবে। আমি ৬-৭খানা পয়েন্ট আমি আলোচনা করব, এগুলি আপনারা একটু অনুগ্রহ করে মন দিয়ে শুনুন। যে আমাদের আরোগ্যের ক্ষেত্রে
কোন কোন ক্ষেত্রগুলি কোন কোন ফ্যাক্টরগুলি আমাদের বাধা হয়ে দাঁড়ায়। তার মধ্যে প্রথম পয়েন্ট হলো যে ব্যক্তিগত জীবনযাত্রা জনিত বাধা। প্রথম পয়েন্ট, আরোগ্যের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনযাত্রা জনিত বাধা। অনিয়মিত আহার, আর ওষুধ ও গুণ সম্পন্ন আহার। অর্গাননের 259 সূত্রে এটা আলোচনা করেছি। আমরা এখন ফাস্ট ফুড খাচ্ছি, মিট ফুড খাচ্ছি, মুখরোচক খাদ্য, এইগুলিকে অর্গাননের এনিমেন এই সময় তিনি 1810 সাল, চিন্তা করুন 100 বছর আগে এনিমেন এটাকে বলেছেন সাময়িক আরামপ্রদ খাদ্য। সাময়িক আরামপ্রদ খাদ্য 263 সূত্রে তিনি এটাকে উল্লেখ করেছেন। এই সমস্ত আহারগুলি আমাদের ক্ষতি করে। অনিয়মিত নিদ্রা, ঠিক সময় ঘুমাই না, রাত জেগে আমরা অফিসের কাজ করি, না হলে পড়াশোনার চাপে আমরা রাত জাগি, কি আমরা অন্য কোনো কারণে আমরা রাত জাগি, এগুলি কিন্তু আরোগ্যের ক্ষেত্রে বাধা। বিভিন্ন ধরনের নেশা, তাতে গাঁজা, আফিম, চরস, মদ, সিগারেট, জর্দা মিশ্রিত পান, এইগুলি কিন্তু এক ধরনের আরোগ্যের পক্ষে বাধা। কারণ আপনি এই নেশাগুলি করতে গিয়ে কোনো অর্গানকে কমজোরি করছে। আমরা ওষুধ দিচ্ছি কিন্তু নেশাটাকে বন্ধ করছে না, পারবে? রোগ, হাই প্রেশার হয়েছে, হার্টের প্রবলেম আছে, কি লাংসের প্রবলেম আছে, জ্বরটা কি তার কাছে চলে? আপনি ওষুধ দিচ্ছেন, সে কিন্তু রেগুলার কিন্তু জর্দা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, পারবে রোগ? আমার কাছে কিছুদিন আগে রুগিনী তার মেয়েকে নিয়ে আমার কাছে আসে যে ডাক্তারবাবু রেগুলার হিরোইন নেই। 19 বছরের মেয়ে। আপনি ওকে চেষ্টা করুন হিরোইনের নেশাটাকে কাটান। মেয়েটা বলছে যে আমি যদি হিরোইন যখন এই সময় যদি এটা না নিতে পারি তাহলে শরীরের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়, কৃপণ শরীরের মধ্যে রিয়াকশন তৈরি হয়। এই রিয়াকশন তৈরি হলেই তখন আমার ওটা চাই, আমি ওটা নেওয়ার পরে আমার কিন্তু ঘুমিয়ে পড়ি, কোনো সমস্যা হয় না। এখন এডিক্টেড হয়ে গেছে, এটা হলো ড্রাগ এডিকশন। তাতে
3 দিন 4 দিন ধরে তাকে কাউন্সিলিং করে তাকে বোঝালাম কি ক্ষতি, আর যদি সুস্থ জীবনযাত্রা করতে হয় তাহলে কিভাবে চলা দরকার এবং সে রাজি কিনা। আলটিমেটলি সে হার মানলো, বলল না আমাকে আপনি সুস্থ করবেন, আপনি যা বলবেন আমি শুনবো। আমি বললাম প্রথম কথা হলো তোমার মোবাইলটা তুমি আমাকে দিয়ে দাও, 1 মাস আমি রাখবো, 1 মাস পরে তুমি কিন্তু দিয়ে পাবে। 1 মাস রাখার কারণ আছে, আমি পরে বলবো। দ্বিতীয়ত ওর মাকে বললাম মেয়ে যেন বাড়ি থেকে কোনো বেরোতে না পারে, আপনি কিন্তু পাহারা দেন, কোথাও যেন না যায়, তার সঙ্গে যেন মেলামেশা না যায়। কারণ সে যদি বাড়ি থেকে বেরোয় তাহলে তো কাউকে না কাউকে দিয়ে সে হিরোইনটা কালেক্ট করবে। বাড়ি থেকে বেরোলো না, বাড়িতেই আছে, মোবাইল যদি থাকে ফোন করে সে বলে দেবে ভাই এটা আমাকে দিয়ে দেয়। বাপের একটাই মেয়ে, সুতরাং পয়সা তার কাছে আছে, সে কালেক্ট করতে পারে। সেই জন্য সে মোবাইলটাকে ইউজ করে। আমি তো মোবাইলটাকে সিজ করে নিলাম, মাকে বললাম যেন কারোর সঙ্গে যোগাযোগ করতে। আর ওটার অবর্তমানে শরীরের মধ্যে যে রিয়াকশন তৈরি হয়, এই রিয়াকশনটা যাতে না আসে তার জন্য আমি একটা ওষুধ দিলাম। বিশ্বাস করুন 1 মাস পরে মোবাইলটা ফেরত নিল। আজকে প্রায় 6-7 মাস হয়ে গেল, আরো বেশি হবে, 7-8 মাস হয়ে গেল। মেয়েটা কিন্তু ফ্রি ফ্রম এনি সর্টস অফ ট্রাভেল, সুস্থ হয়ে গেল। তার মা খুব খুশি যে মেয়েটাকে অন্তত নেশা থেকে সারানো গেছে। এইটাই তো বলছি, ডাক্তাররা শুধুমাত্র ওষুধ দিলেই হবে না, সে তো স্বাস্থ্যে দক্ষ, কোনটা ভালো কোনটা মন্দ এটা রুগীকে বোঝানো, রুগীকে সঠিকভাবে পরিচালনা করা, রুগীকে নিজের মতো তৈরি না করলে যদি না হয় তাহলে আপনার কথা শুনবে কেন? রুগীর সঙ্গে কিন্তু আর্থিক একটা সম্পর্ক, একমাত্র রুগীরা আপনার কথা যাতে শুনতে পায়, আপনার কথা যাতে মেনে চলে। যৌন অত্যাচার এটা কিন্তু আরোগ্যের পক্ষে বাধা। জীবনযাত্রা বদলে পড়ে মাস্টারবেশন করা, অন্য কোনো কাজে সংস্পর্শে যাওয়া, আমার কাছে বনগা থেকে পেশেন্টের তার ভেজাইনার নিচের দিকে যেখানে মিউকাস মেমব্রেনটা মিট হচ্ছে এই জায়গাটা ফাটা, সে করতে পারছে অ্যালোপ্যাথি, সে কিন্তু একজন নার্স। সুতরাং তার কাছে ডাক্তারের অভাব নেই, ওষুধের অভাব নেই, সে বিভিন্ন রকম পেটি নিয়েছে। কিন্তু তার কিন্তু কষ্টটা হলো যে সে 2 দিন পর পরেই তার ওই জায়গায় গিয়েও সে সাইকেলিং করতে পারে না, সাইকেল চালাতে পারে না।
ভালো মতো রাস্তায় হাঁটতে পারে না। কোয়ারিজ করা হলো যে কি কারণে এটা হলো। আলটিমেটলি বোঝা গেল যেটা মাস্টারবেশন করতে গিয়ে জায়গাটাকে ফিরে গেছে। অবিবাহিত, বয়স হয়ে গেছে 30 বছরের উপরে। তো ফলে যৌন তৃপ্তি মেটানোর জন্য আর্টিফিশিয়াল তার উপায়গুলি নিতে হয়। এগুলি করতে গিয়ে জায়গাটাকে ইনজোর করার পরে সেখানে কিন্তু প্রায়শই তার প্রবলেমটা অ্যারাইজ করছে। ওষুধ সারবে, তখন তাকে কাউন্সিলিং করে বোঝানো হলো যে কোন জিনিস যেমন যেন ইউজ না হয় যেটাকে রাস্টার করতে পারে, ফিরিয়ে দিতে পারে। তাকে সেইভাবে বলে তাকে ওষুধ দেওয়া হলো। আজকে প্রায় 3-4 মাস হয়ে গেল। পেশেন্টের রিপোর্ট ভালো আছে, তার কোনো সমস্যা নেই। শরীর চর্চার অভাব, আমরা হাঁটাহাঁটি করব না, দৌড়ঝাঁপ করব না, আমরা খেলাধুলা করব না, তাহলে শরীরের মেট্রো জমবে, সঙ্গে সঙ্গে বিভিন্ন অর্গানগুলি অকেজ হয়ে যাবে। ফলে শরীর চর্চাটা কি হবে? শরীর চর্চা না করলে তাহলে কিন্তু এনিম্যাল 261 সূত্রে এটার উপর জোর দিয়েছেন শরীর চর্চার কি প্রয়োজনীয়। আর হলো এটা হলো আরোগ্যের পথে ব্যক্তিগত জীবনযাত্রার জনিত যে বাধাগুলি হয় সেগুলি নিয়ে আলোচনা করলাম। নেক্সট পয়েন্ট হলো পেশাগত জটিলতার কারণে আরোগ্যের বাধা। আপনি কম্পিউটারে কাজ করেন, দীর্ঘক্ষণ বসে থাকেন, আপনি এক নাগারে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকেন, আর বসে থাকেন কম্পিউটারের দিকে আপনি তাকিয়ে থাকেন, আর রে গুলিকে আপনার ডিস্টার্ব করে এবং মস্তিষ্কের বিভিন্ন কোষগুলিকে ইরিটেট করে। এখান থেকে সৃষ্ট রোগগুলি কি এমনি সেরে যাবে? থাকতে পারে। আমার কার্সিনোসিন বইতে আমি উল্লেখ করেছি, আপনারা অনেকে হয়তো দেখেছেন, যে তখনকার দিনে ওই যে লম্বা লম্বা যে চুল্লিগুলি আছে, এই চুল্লিগুলিকে পরিষ্কার করার জন্য বাচ্চা বাচ্চা শিশুদের সেখানে নামানো হতো। চুল্লিগুলির মধ্যে দিয়ে ঢুকে এটাকে পরিষ্কার করে, কার্বনগুলিকে পরিষ্কার করে। সেখানে একটা পাইপ আছে, পাইপ দিয়ে দিয়ে তারা নামে, পরিষ্কার করতে করতে নামে। তার বড় মানুষ তো সেখানে ঢুকতে পারবে না, এই জন্য বাচ্চাগুলিকে কাজে লাগে। এই বাচ্চাগুলি অধিকাংশই কিন্তু স্ক্রোটাম বা অঙ্গকোষে ঘা হয়ে যায়, ঘা হয়ে পরবর্তীতে ক্যান্সার তৈরি। তাহলে এটাও কিন্তু একজনের কিন্তু পেশাগত কারণে অসুস্থতা তৈরি। অনেকে সিমেন্ট কোম্পানিতে কাজ করে, বালির খাদে কাজ করে, সেখান থেকে সিলিকন বলে এক ধরনের রোগ তৈরি হয়।
যেটা আরোগ্য করা অনেক কঠিন। এটাও কিন্তু পেশাগত কারণে কিন্তু এই রোগগুলি সৃষ্টি হয়। আমি এই সুযোগে একটা রুগীর চিত্র আপনাদের দিই। আমার এক অনুজ বন্ধু একদিন আমাকে আমাকে ফোন করলো যে ডাক্তারবাবু আপনি কখন চেম্বারে থাকবেন? আমার সঙ্গে 7টা নাগাদ। তাহলে আমি একটা কেস নিয়ে যাবো, খুব ইন্টারেস্টিং। চ্যালেঞ্জ করে এটাকে সারিয়ে দিতে গ্রহণ করতে। আরে এক বন্ধু সে সিগারেটটা দিচ্ছে, সে কিছুতেই নিচ্ছে না, সে পকেটের মধ্যে হাত, তুই হাত বের করছিস কেন? তুই পকেটের মধ্যে হাত ঢুকিয়ে আছে। যে আমার হাতের ওপর অবস্থা খুব খারাপ, সেখানে সোরিয়াসিস তৈরি হয়েছে। কোম্পানিতে চাকরি করে, তার কাজ হলো বিভিন্ন রকম যে পোস্টগুলির যে যেগুলি আছে মেনটেন করা। তো অফিসের যে ট্রিটমেন্টের জায়গা, খুব মন খারাপ। বাড়িতে যে রুমে আমার কাছে এই সমস্ত বলতে বলতে প্রায় খুব চঞ্চল করে। তাহলে এটার কারণ হলো যে একজনের ব্রিজ তাকে ইউজ করতে হয় ওই মেশিন গুলিকে লাগানোর জন্য। সেখান থেকে কিন্তু এই রোগটাকে হয়েছে বলে তার অনুমান, কারণ এটা ঘটনা। আমরা ট্রিটমেন্ট আরম্ভ করলাম। রোগী 6 মাসের মধ্যে সমস্ত ঠিক হয়েছে। এটা আমি বলছি প্রায় আজ থেকে 12 বছর 13 বছর আগের কথা। আজ পর্যন্ত তার কোনো রিল্যাপস হয়নি। সে সম্পূর্ণ আমার আপনার হাতের মতো হাত হয়ে গেছে। আগে এই হাত দিয়ে কাউকে হ্যান্ডশেক করতে পারতো না, কাউকে হাত দেখাতে পারতো না, কাউকে নমস্কার জানাতে পারতো না, কারণ তার হাতটা যদি কেউ দেখে ফেলে
তাকে যদি কেউ ঘৃণা করে, তাকে যদি ইয়ে করে, তাহলে এইটাও কিন্তু একটা পেশাগত কারণ থেকে রোগটা তৈরি হয়েছে। সেখানে কিন্তু তাকে আমি সাজেস্ট করেছি যে তুমি আর এই কেমিক্যাল গুলি ইউজ করো না, তুমি অফিসে আবেদন করো, তুমি যাতে অন্য কোনো কাজ দেয়, এই কাজ যাতে তোমাকে না দেয়, কারণ এটা তোমার মধ্যে রিয়াকশন হচ্ছে। ফলে তাকে ওগুলি বলে আমাকে তাকে ট্রিটমেন্ট শুরু করলাম এবং সেগুলি করলো। আলটিমেটলি তার কেমিক্যাল রিয়াকশন জনিত যে প্রবলেম হয়েছিল সেই প্রবলেম থেকে ঠিক হয়ে গেল। এবং বলতে বাধা নেই যে তার শারীরিক এবং মানসিক উভদিক দিয়ে সে তৃপ্তি পেল। আজ পর্যন্ত সে প্রচুর রোগী আমাকে পাঠিয়েছিল যে স্কিনের প্রবলেম কারোর হলে আমাকে আমার কাছে রেফার দেয়। সেখানে রুগীটার কিন্তু ভালো হয়ে গেল। আমি ওষুধের নামটা বলছি না এই কারণে, টোটালিটি সিমটম যদি না বলি তাহলে কিন্তু আপনারা ধরতে পারবেন না, ভুল বুঝবেন, ভুল ব্যাখ্যা হবে, শুধু নয় ভুল অ্যাপ্লিকেশন। যদি আমি বলেছি এই রোগের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, হ্যালো, এটার ক্ষেত্রে কেমিক্যাল রিয়েকশন হয়েছিল, সেটা হলো যে মোবিল জাতীয় জিনিস ইউজে, দ্যাট ইজ পেট্রোলিয়াম জাতীয়, তাকে পেট্রোলিয়ামে দেওয়া হয়েছিল। আলটিমেটলি কিন্তু রোগী কিওর হয়ে গেল। নাম্বার 3 নম্বর হলো আরোগ্যের পথে পারিবারিক বাধা। আমরা তো সবাই পরিবার নিয়ে থাকি, পরিবারে কি সবাই সুস্থ থাকি? পরিবারে কি সবাই আমরা শান্তিতে থাকি? যারা সুস্থ না, যারা শান্তিতে থাকি না, ওরি অ্যাংজাইটি টেনশনের মধ্যে দিয়ে যারা থাকে, তারা যদি কোনো অসুস্থ থাকে, শুধুমাত্র ওষুধ দিয়ে কি আমরা তাদের সেলাই করতে পারবো? ধরুন আপনার কোষ পাঁচটা হয়ে একজিমা হয়ে, এই কোষ পাঁচটা তো সংক্রামিত, অন্যজনে ছড়িয়ে যাবে, বাড়ির অনেকেরই মধ্যে এতে ছড়িয়ে গেছে, একজন মাত্র আপনার কাছে ট্রিটমেন্ট করতে এলো, বাড়িতে গিয়ে সে তো অন্যান্যদের কাছ থেকে সে আবার সংক্রামিত হচ্ছে। আপনি সবাইকে কিওর যদি করতে না পারেন, শুধু একটা লোককে কি আপনি কিওর করতে পারবেন? পারবেন। স্বামী স্ত্রী দুজনের কোনো একজনের যৌন রোগ হয়েছে, সেটা এইডস হতে পারে, সেটা গনোরিয়া হতে পারে, সিফিলিস হতে পারে, গনোরিয়া হতে পারে। তাদের শারীরিক সম্পর্ক তৈরি আছে, আপনি ট্রিটমেন্ট করলেন, আপনার কাছে এলো একজন, আরেকজন এলো না, তাকে কি শুধুমাত্র তাকে ট্রিটমেন্ট করে কি আপনি সুস্থ করতে পারবেন? সঙ্গে সঙ্গে দুজনকেই ট্রিটমেন্ট করা দরকার, দুজনকেই চিকিৎসা করা দরকার। কারণ আমাদের তো মূল চাবিকাঠি হলো ইন্ডিভিজুয়ালাইজেশন, স্বতন্ত্রীকরণ। একজনের কাছে মাস্ক চলে এলো, আরেকজনের কাছে মাস্ক চলে আসবেই, কোনো কথা নেই, তার কাছে তো আসতেই পারে মেডোরিনাম, তার কাছে তো আসতেই পারে সিসিলিনাম। ফলে ইন্ডিভিজুয়ালাইজেশনের বিষয়টাকে মাথায় রেখে দুজনকেই একসঙ্গে ট্রিটমেন্টটা করা দরকার, না হলে একজনকে ট্রিটমেন্ট করলে কিছুই পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি, এই মন কষাকষি রেগুলার ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, বাচ্চাটা হেলফেল করে তাকিয়ে থাকে, চিন্তা করে
আমি মার কাছে যাব না বাবার কাছে যাব? একটা ইনসিকিউরিটিতে ভুগি। আর যদি প্রবলেম হয়, শুধু বাচ্চাটার ওষুধ দিলে কি আপনি সারাই করতে পারবেন? আমরা কি সারাই করতে পারবো? এগুলো হলো বাধা। এই বাধাগুলিকে মাথায় রাখতে হবে। আমাদের এইগুলিকে দূর করার জন্য যা দরকার, যেভাবে দরকার সেভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সেভাবে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। যদি না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু সঠিক আরোগ্য করতে পারবো না। সেক্সুয়াল ডিজায়ার এটা তো স্বাভাবিক। আমি বিদেশে চাকরি করতে গেছি, তার ওয়াইফের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ওয়াইফও তার স্বামীকে পাচ্ছে না, তার দৈহিক কোনো মিলন হচ্ছে না। এখানে কিন্তু সাপ্রেশন অফ দা সেক্সুয়াল ডিজায়ার তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে যদি কোনো রোগ যদি তৈরি হয়, আমরা এটাকে শুধুমাত্র ওষুধ দিয়ে কি সারাই করতে পারবো? কিন্তু নেই। এই বলি, আমার এই ক্লিনিকটা যে তৈরি করেছিল সে একটা মিস্ত্রি আমার কাছে আগে, যে ডাক্তারবাবু, সে অবশ্য আমার কাছে আগে পেটের একটা সমস্যা, কিছুই খেতে পারতো না, যা খেতে ওই দিতে হয়ে যেত। এই সমস্ত নিয়ে আমার কাছে ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাওয়ার পরে কয়েক বছর পরে সে আমার কাছে এসে হাজির, যে ডাক্তারবাবু একটা সমস্যা হয়েছে, আমার পেনিসের আগায় এই ধরনের প্রবলেম হচ্ছে। আমি তখন প্রথম জিজ্ঞেস করলাম, তুমি ওয়াইফ ছাড়া আর কাগজ কাছে গেছিলে? মিষ্টি করে রাখতো, সত্যি করে বলো, নাহলে কিন্তু কি করো। তারপর সে বললো যে হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আমি তাকে ন্যাটিভ সিলেকশন করলাম, তারপরে বোঝালাম যে কেন এই সমস্ত খারাপ, কেন এই সমস্ত, এগুলো বোঝানোর পরে তাকে ওষুধ দিলাম। পেশেন্ট আজ পর্যন্ত তারা অবস্থানে ভালো হয়েছে। রানাঘাটে এক পেশেন্ট আমার কাছে ফোন করলো, আর হাজবেন্ড কাছে আরো বেশি, হাজবেন্ডের হয়েছে এইট, হাজবেন্ড এসছে এখানে ওয়াইফের সঙ্গে অবশ হয়েছে, ওয়াইফের এইট। দেখুন, এটা কিন্তু একজন থেকে আরেকজন কিভাবে সংক্রামিত হচ্ছে, এটি কিন্তু পারিবারিক একটা ঘটনার কারণেই কিন্তু এগুলো। এই ধরনের নানা রকম আমাদের কাছে আছে, আমাদের প্রত্যেকের এই অভিজ্ঞতাগুলি আছে। ঢাকার এক সাংবাদিক, তার কোলনে একটা ক্যান্সার হয়েছে। ঢাকায় একটা ক্যান্সার হসপিটাল আছে, মাসখানিক ক্যান্সার হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা হয়ে বাড়িতে ফিরে, তার পেটের কাছে ইত্যাদি সমস্ত কিছু কমে গেছে, রেস্টে আছে। আবার হঠাৎ একদিন তার পেনটা শুরু হলো, আবার হসপিটালে গেল, হসপিটালে গিয়ে বললো যে রিল্যাপস করেছে, অপারেশন করতে। ওরা দেরি না করে সোজা ইন্ডিয়াতে এসে বোম্বের টাটা
ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে চলে গেল। ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তাকে কেমো দেওয়া শুরু করলো। 4খানা কেমো দেওয়া হলো। পেশেন্ট কেমোটা নিতে পারলো না। তখন তার এক বন্ধু কলকাতায় ছিল, সেও সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক, ইন্ডিয়ান সাংবাদিক, বন্ধুত্ব থেকে যোগাযোগ থাকে। ওই বন্ধুগুলো যে তুমি চলে আসো, আমার ডাক্তার তার কাছে তুমি চলে আসো। আমাকে একজন ফোন করলো, বললো যে সহকর্মী সাংবাদিক ভাই কাছে তার এই হয়েছে, তার এই অবস্থায় আছে, আমি তাকে আসতে বলেছি, আপনি একটু তাকে ঠিক আছে আসুন। আসার পরে তার সৃষ্টি নিলাম, বেচারা মাত্র 6 মাস আগে তার বিয়ে হয়েছে। বউটা তো আমার কাছে কান্নাকাটি করে, স্বামীর এই অবস্থা। তাহলে বলুন তো, হসপিটাল থেকে কিছু ভালো হয়ে একটু বাড়িতে চলে এলো, তাহলে আবার কি করে এই রোগ আক্রান্ত? তখন আমাকে বলবো যে দীর্ঘদিন ধরে তাদের একটা পারিবারিক একটা অশান্তি চলছে, সেটা হলো জায়গা জমি। বাবা নেই, মা আছেন। মা ছোট ভাইকে বেশি প্রেফার করে, ছোট ভাইকে সমস্ত কিছু জিনিসপত্র দিয়ে দেবে, জায়গা জমি সব তার নামে লিখে দেবে। এই সমস্ত নিয়ে একটা অশান্তি দীর্ঘদিন ধরে চলছে। একদিন হঠাৎ মা এসে তাকে বলে, তো এই করবি, এই করবি, আমি এই করবো, হ্যান ত্যান, এই সমস্ত মায়ের সঙ্গে তার একটা কথা কাটাকাটি। সেদিন রাত্রেবেলায় তার প্রথম পেটের ব্যথা শুরু হলো। পেটের ব্যথা শুরু হওয়ার পরে তারা হসপিটাল নিয়ে গেলো, আলটিমেটলি বোম্বে নিয়ে গেলো, আর আমার কাছে চলে এলো। তাহলে দেখুন, মায়ের সঙ্গে রাগারাগি তার থেকেই সৃষ্ট এই তার এই সমস্যা। আমি এটা শুনে তাকে ওষুধ দেওয়ার, ভাই ঢাকায় আপনি কালকেই ফিরে যাবেন না, আপনি 4-5 দিন একটু অপেক্ষা করুন, আমি একটু দেখি, চিন্তা ভাবনা করে আপনাকে ওষুধ দেবো। আপনি আজকে এই ওষুধটা আপনাকে দিলাম, তার অ্যাকশনটা কিরকম হয় আপনি 3 দিন পরে আমার এসে আমাকে একটু জানান, তারপরে আপনাকে ওষুধ দেবো, সেগুলো নিয়ে আপনি ঢাকা ফিরে যাবেন। 3 দিন পরে আমার কাছে ফিরে এলো, এসে বললো যে ডাক্তারবাবু, আশ্চর্য কথা, আপনি আমার ক্ষেত্রে এখানে বসে আপনাকে আমাকে একটা ওষুধ খেয়ে দিলেন। তখন তখন তার অবস্থা হলো যে যা খাচ্ছে সমস্ত বমি হয়ে যাচ্ছে, আর পেটে অসম্ভব যন্ত্রণা, সোজা হয়ে কারোতেও পাচ্ছে না। খুব খারাপ অবস্থা। আপনি তো আমাকে ওষুধ দিলেন, আমি তো এখান থেকে বেরিয়ে গিয়ে স্টেশনে গেছি, ট্রেন ধরলাম, আমি হাওড়া গেলাম। ট্রেনে বসে আছি, হাওড়া যেতে যেতে মনে হলো পেট থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে ট্রেনটা কোথাও উদয় হয়ে গেল। আমার কিন্তু আর বমি হলো না। হোটেলে গেলাম, খাওয়া দাওয়া করলাম, বিশ্রাম নিলাম, আজ পর্যন্ত আমার আর কোনো সমস্যা নেই, আমার বমি হচ্ছে না, আমি খিদেতে যেতে, পায়খানাতে গেছে, ইত্যাদি আমি অনেকটা সুস্থ বোধ করছি। তারপরে তাকে ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার চলে গেল। 2 মাস পরে আবার আমার কাছে ফিরে এলো, অনেক ভালো, আবার ওষুধ দিলাম, চলে গেল। তারপর করোনার কারণে আর ট্রিটমেন্ট বন্ধ, কিন্তু এখনো পর্যন্ত রিপোর্ট ভালো আছে, যদিও তার কিন্তু মেটাস্টেসিস তৈরি হয়ে গেছে।
কিন্তু ফ্রেন্ডশিপ কিন্তু ভালো আছে, তার কিন্তু সমস্যা কিন্তু কিছু নেই। তাহলে দেখুন পরিবারের কারণে কিন্তু তার শুধু অন্যরকম, তার কিন্তু ক্যান্সার পর্যন্ত করার সহযোগিতা করে। মানে পারিবারিক পরিস্থিতিতেও কিন্তু শান্তিপূর্ণ হওয়া দরকার। 4 নম্বর পয়েন্ট, আরোগ্যের পথে সামাজিক বাধা। এই যে সামাজিক বাধার মধ্যে একটা উদাহরণ দিই, যেটা ভারত এবং বাংলাদেশে মূলত প্রবলেম হচ্ছে, সেটা ধর্ম সংক্রান্ত, বিশেষত হিন্দু এবং মুসলিম নিয়ে। আপনি যে ধর্মেই থাকুন না কেন, আপনার আশেপাশের যদি অন্য ধর্মের লোক যদি বেশি থাকে, সেখানে কিন্তু আপনি কিন্তু সবসময় কিন্তু মানসিকভাবে একটা হীনমন্যত হয়ে থাকবেন, সবসময় কিন্তু একটা কিন্তু ইনসাল্টিং একটা অবস্থার মধ্যে থাকবে। এই অবস্থাগুলি থেকেই কিন্তু আপনার কিন্তু অন্য কোনো বড় রোগ তৈরি হতে পারে, যেটা হচ্ছেও। ধরুন আপনি আপনার কোনো পরিচিত 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 সে কিন্তু অন্য ধর্মের কোনো কারোর সঙ্গে অ্যাফেয়ার হয়ে তাকে বিয়ে করলো, কিন্তু সমাজ থেকে চ্যুত হয়ে গেল, কোথাও বাসা ভাড়া পাচ্ছে না, কোথাও থাকতে পারছে না, বন্ধু বান্ধবরাও তাকে ত্যাগ করলো। এই সমস্ত রুগীরা তারা কি আরোগ্য করা সম্ভব? কারণ ওরই অ্যাংজাইটি, টেনশন, এইগুলো থেকে সৃষ্ট রোগগুলি কি ওষুধে আমরা কিন্তু সারাই করব? এক্সাইটিং কজ যদি দূর না হয়, তাহলে কি সারাই করা যাবে? একটা কষ্ট একটা রোগ করি। টিভিতে বিভিন্ন ধরনের ভুল তথ্য দিচ্ছে, টিভিতে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের এই যে হোয়াটসঅ্যাপ ইত্যাদির মধ্যে দিয়ে যে তথ্যগুলি আছে, এই যে বাংলাদেশের ঘটনাই বলুন না, আমি সোজাসুজি বলি, বাংলাদেশের পুজোর সময় যে ঘটনাটা ঘটলো, আমার কাছে এক ধরনের সম্প্রদায় এক ধরনের পাঠালো, আরেক ধরনের সম্প্রদায় আরেক ধরনের পাঠালো। এরা কিন্তু মিডিয়াতে কিন্তু ভালো মন্দ বিচার না করে কিন্তু যা পাচ্ছে তৈরি করে কিন্তু ছেড়ে দিচ্ছে। ফলে আমার সঙ্গে তাহার ভাইয়ের একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, শ্রীকান্ত চৌধুরীর সঙ্গে ইলিয়াস ভাইয়ের একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। হচ্ছে এগুলি সুপরিকল্পিত ভাবে, যাতে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, আমরা পরস্পরকে যেন ঘৃণা করি ইত্যাদি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজনৈতিক কারণে। ধর্মান্ধ লোকগুলি যেগুলি করছে, সেগুলি কিন্তু কোনো মানবতাই কিন্তু তাকে সমর্থন করতে পারে। পরবর্তীতে প্রমাণ হয়ে গেল যে কিভাবে একটা মুসলিমেও কতগুলি মুসলিমেও তার নিজস্ব কতগুলি চরিতার্থ করার জন্য এই সমস্ত কাণ্ড কারখানাগুলি করছে। তাহলে এই যে মিডিয়া দিয়ে যে সমস্ত গুলি প্রচার হচ্ছে, সেখানে কিন্তু আমি কি আমার কাছে যখন ইয়েছে আমি তাদের বলি, আপনারা মিডিয়ার এই সমস্ত প্রচারগুলিকে কর্ণপাত করবেন না, চেষ্টা করুন যে ভাইয়ে ভাইয়ে একসঙ্গে চলতে। মিডিয়ার কথাই কিন্তু এগুলি বিশ্বাস করবেন না, বা এগুলি কাউকে প্রচারও করবেন না। প্রচার করাটাও কিন্তু অপরাধ, কারণ যে ভুল জিনিস আমাকে যেটা জানলাম, আমি এটা ঠিক বেঠিক আমি জানলাম না, আমি আরেকজনকে পাঠিয়ে দিলাম,
আমি এটা সহ্য করতে পারলাম, যাকে পাঠানোর সাথে সহ্য করতে নাও পারে, তার তো ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচের মধ্যে গিয়ে সেটা একটা রিয়েকশন তৈরি হতে পারে। কি হবে? এইগুলি কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো ঠিক না, এগুলি ঠিক না। করোনার সময় আমার কাছে আমার এক রুগী ফোন করলো যে তোমার ছেলেটা 1 মাস ধরে ভুগছে, তাকে অনেক ডাক্তার দেখিয়েছি, সাইকিয়াট্রিস্টও দেখিয়েছি, কিন্তু ঠিক হচ্ছে না, আপনি কি তাকে একটু দেখবেন, আপনি যদি আমার বাড়িতে একবার আসেন। তো যাই হোক, আমি ওকে বললাম যে আমি ওই দিন ওইদিকে যাবো, আমি ফেরার পথে আমি দেখে আসবো ছেলেটাকে। তাহলে আমি কলেজ থেকে আসার পথে আমি ছেলেটাকে দেখে আসলাম। বিশেষ করে অনেক 15 মিনিট ছিলাম। প্রবলেম হলো টিভিতে নিউজ দেখেছে, মাত্র 8-9 বছরের সন্তান, নিউজ দেখেছে করোনাতে মারা যাচ্ছে, করোনাতে কি ভয়াবহ হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, যেতে যেতে অনেকে মারা যাচ্ছে, অনেকে হসপিটালে, হ্যাঁ, অক্সিজেন নিতে নিতে তার অবস্থা খারাপ হচ্ছে। টিভিতে রেগুলার সাংবাদিকরা এগুলি প্রচার করছে, আর বাচ্চাগুলি বসে বসে দেখছে, তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এইগুলি দেখে ছেলেটার মধ্যে এমন একটা তৈরি হলো, একটা শব্দ পেলে পর্যন্ত চমকে উঠে, কিছু খেতে পারছে না, ঘুমোতে পারছে না। 15 মিনিট ছিলাম, একটা বোতলে জল নিয়ে এলো, বিশ্বাস করুন 10 মিনিটের মধ্যে বোতল শেষ। একদম জল খেলো, রাখলো, 5-10 সেকেন্ড পরে আবার নিলে, একদম নিল, আবার রাখলো। এইভাবে পুরো জলটা শেষ করলো 10 মিনিটের মধ্যে, কিন্তু অল্প অল্প বাধা, মৃত্যু ভয়, সিভিয়ারিটি, ওষুধটা বুঝে গেছেন কি ওষুধ দেওয়া যাবে। বাবা মার বিশাল স্বর্ণ ব্যবসায়ী, একটা মাত্র ছেলে, তার জন্য হোমিওপ্যাথি করবো, আগে তো অ্যালোপ্যাথিক যা তা করার পারলো না, যার নাই কোনো গতি হোমিওপ্যাথি। এবার আমার ডাক্তার কাছে যাই বলে আমার কাছে শরণাপন্ন হলো, আমাকে ডাকলো, আমি গেলাম, ওষুধ দিলাম, বাচ্চাটা ধীরে 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 2 মাসের মধ্যে, 2 মাস লেগেছে তার ভয়টা কাটতে, ঠিক হয়ে গেছে। তাহলে এগুলি কিন্তু মিডিয়া কিন্তু প্রচার করে কিন্তু মানুষকে অসুস্থ বানাচ্ছে। আমরা যাদের স্ট্রং আছি তাদের কাবু করবে না, যারা একটু দুর্বল আছে তাদের তো কাবু করে দিচ্ছে। এখান থেকে নিশ্চিত কি, দেখুন সায়েন্সের যেরকম ভাবে মানুষকে উপকার করছে, অপকারও যেরকম ভাবে করছে। তাহলে এই সমস্ত গুলি বাড়িতে, এই সমস্ত খবরগুলো অন্তত বাচ্চাদের কাছে প্রচার, আপনারা নিজেরাও শুনবেন না, বাচ্চাদেরও শুনতে দেবেন না। এগুলি ভয় বৃত্তি হয়ে নানা রকম জিনিস তৈরি হবে, রোগ তৈরি হবে। এগুলিতে কিন্তু নেহাত আমরা সঠিকভাবে পাচ্ছি বলে, কিন্তু একটা ওয়ার্ক ডাক্তারের কাছে গেলে, যারা অর্ধশিক্ষিত তাদের কাছে গেলে কি অবস্থা তৈরি হবে। তাহলে এই জায়গাটা বুঝতে হবে যে রুগীদের বুঝিয়ে দেওয়া এই সমস্ত জিনিসগুলি যেন এড়িয়ে চলে। সোশিও ইকোনমিক্যাল অবস্ট্রাকশন, আর্থসামাজিক অবস্থা, আর্থসামাজিক অবস্থাও কিন্তু আরোগ্যের ক্ষেত্রে বাধা। এই যে করোনার সময় বিভিন্ন সেক্টরের লোক চাকরি চলে গেছে, আপনারা দেখেছেন, পেপারে দেখেছেন, বাংলাদেশের লোকেরাও ভারতবর্ষের বিভিন্ন চিত্র দেখেছেন। হাজারে কাতারে মানুষ শয়ে শয়ে মাইল হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, তাদের
আসার কোনো ট্রেন নেই, বাস নেই, তাদের চাকরি চলে গেল, তাদের বাড়ি ফিরতে হবে, কারণ খাওয়ার তো বন্ধ। খাবে কি তারা? কাঁধে করে ছেলেকে কাঁধে নিচ্ছে, বউয়ের মাথায় বোঝা, হাঁটতে হাঁটতে আসছে রেল লাইন নিয়ে দ্বারস্থ হচ্ছে। ট্রেন কখনো স্পেশাল কতগুলি ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে হয়তো, এতে নিয়ে অনেকে কিন্তু রেল লাইন নিয়ে কাটা পড়ে গেল। তাহলে এই যে লোকের চাকরি চলে যাচ্ছে, সোশিও ইকোনমিক্যাল অবস্ট্রাকশন শুরু হচ্ছে। এখান থেকে কি আমরা রুগীটাকে সারাই করতে পারবো? আপনি চাকরি পেলেন না এখন, বা চাকরি আছে, কখন চাকরিটা চলে যাবে, বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে, মেয়েকে এখনো বিয়ে দিতে পারলেন না, অর্থনৈতিক কারণে হোক, বিভিন্ন কারণে হোক, ওরই এনজাইটি টেনশন আপনার মধ্যে কাজ করছে। আপনি অসুস্থ হলে আপনাকে কি শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আপনাকে সারাই করা যাবে? সম্ভব? এটাও কিন্তু আরোগ্যের বাধা। অ্যালোপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জনিত বাধা। নম্বর, আমরা জানি, প্রত্যেকেই জানি যে অ্যালোপ্যাথিক সাইড এফেক্টের মধ্যে দিয়ে কিভাবে মানুষ ভুগছে। অজ্ঞতা প্রসূত হয়ে বা ভুল বিশ্বাসের জন্য কোনো কোনো ক্ষেত্রে তাড়াতাড়ি আরোগ্য হয়ে যায়। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে তাড়াতাড়ি আরোগ্য হয়ে যায়। এই জন্যই কিন্তু মানুষ এই চিকিৎসা পদ্ধতি এখনো বাতিল করতে পারেনি, কারণ অ্যালোপ্যাথিক উপশমদায়ক চিকিৎসা পদ্ধতি, এটা আরোগ্য সহায়ক নয়, উপশমদায়ক। অ্যান্টিবায়োটিকের যে আবিষ্কারক, চারজন ডাক্তার ছিলেন, তার মধ্যে একজন সঠিকভাবে একটা কথা প্রকাশ করেছে, সেটা হলো ডাক্তার ডিউকস। তার জন্য একজন ডাক্তার দিয়ে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা হলো, অ্যান্টিবায়োটিক কিউর ওয়ান ডিজিজ, antibiotic cure one disease indeed, but simultaneously create another one. অ্যান্টিবায়োটিক একটা রোগকে হারিয়ে তোলে ঠিকই, কিন্তু সাথে সাথে সে আরেকটা রোগ তৈরি করে। ডাক্তারের কাছে গেলেই অ্যান্টিবায়োটিক দেবে, অ্যান্টিবায়োটিক খেয়ে রোগটাকে হলো ছাড়লো, আরেকটা যে রোগ তৈরি হয়ে গেল সেটি কিন্তু কনসিডারেশন নয়। ভাই এটা আমার সাবজেক্ট, আপনি চোখের কাছে যান, কি হ্যাঁ কিডনির ডাক্তারের কাছে যান, কি হ্যাঁ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডাক্তারের কাছে যান, এই সমস্ত বিভিন্ন দিকে চলে যাবে। এটা যে ওষুধ জনিত সৃষ্টি, এটা কিন্তু ওরা স্বীকার করে না, কিন্তু এটা বাস্তবিক হলো এটা হচ্ছে। ডাক্তার বিধান রায়ের একটা উক্তি আমার খুব ভালো লাগে। ডাক্তার বিধান রায় তিনি জানার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং অ্যালোপ্যাথির ডাক্তার ছিলেন। তিনি একটা লোকের হাঁটা চলা অবস্থান দেখে কিন্তু বলে দিতেন,
ফেসবুকে নেই তো অনেক। এতটাই তার আমি তো ল্যাপটপে ক্লাস করাচ্ছি, ডায়াগনস্টিক এই তার জন্য ইয়েছে। করাচ্ছি, তাই মাঝে মাঝে ল্যাপটপে এই যে একটু একটা ভিডিও উক্তি টিডিও আমার দেখতেছি, এই আর কি। এখানে বলাটা প্রাসঙ্গিক। এখন তো বাংলাদেশে কয়েকশো ক্লাস চলে। তিনি বলছেন যে ভাই তোমার বুঝলেন? শরীর খারাপ হলেও তুমি ডাক্তারের কাছে যাবে, হ্যাঁ, কারণ ডাক্তারকে তো বেঁচে আচ্ছা, থাকতে হবে, সেই তুমি না সেই গেলে ক্লিয়ার। ডাক্তারটা ভাস দিচ্ছে। আর ডাক্তার যে হুম, প্রেসক্রিপশনটা দেবেন সেগুলো নিয়ে কোনো ওষুধের দোকানে গিয়ে হ্যাঁ, ওষুধটা তখন কিনবে, বলতেছে। নাহলে ওষুধের দোকানটা চলবে কি করে? ওষুধটা কিনে বাড়িয়ে আসবে কিন্তু ওষুধটা খাবে না, তোমাকে তো বাঁচতে হবে। ওষুধটা খেলে ওষুধটা তুমি খাবে না, কারণ তোমাকে বাঁচতে হবে। মজার ছলে এটা কথা বলেছেন, কিন্তু বাস্তবিক সত্যি কথা বলেছেন। আমরা কিন্তু এগুলো সব দেখছি, বুঝছি, জানছি। আজকাল বডি হুম, বড়ি হুম, যে আছে কন্ট্রাসেপটিভ পিল, এটা কি, তার সাইড এফেক্ট কি হচ্ছে? হুম, হুম, হুম। সবাই কিছু না কিছু অভিযোগ করে। তো তা আপনি কিছু বললেন কিছু না যে ওষুধ আপনি দেখলেন বাজারে না যে পেয়েছিও, ক্যান কমেন্ট দিচ্ছি, অতিরিক্ত প্রমাণটা এক্সরে, কি হলো? হ্যানোটেন, হুম, হুম, হেবারিটন, হুম, স্টুডেন্ট, কুইনাইন, হুম, জন্মগত বিকলাঙ্গ বা বিকলাঙ্গ শিশুর জন্য হয়। গর্ভস্থ সন্তানের ওষুধ দায়ী। আপনি কি ওষুধ দিয়ে এটাকে ছাড়াই করতে পারবেন? অধিকাংশ থাইরয়েডের যে রোগগুলি হচ্ছে, হুম, এইগুলি কিন্তু অটো ইমিউন ডিজর্ডারের জন্য। অটো ইমিউন কেন হচ্ছে? হুম, বারবার করে সাপ্রেশনের জন্য, হুম, অপ্রয়োজনীয় ওষুধ সেবন করার জন্য। ফলে হুম, এইগুলিকে বুঝতে হবে অটো ইমিউন ডিজর্ডার কেন হচ্ছে। হুম, হুম, ইনিমেন এই সমস্ত বুঝেই কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ত্যাগ করেছিলেন এবং প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথিটাকে হুম, আবিষ্কার করেছেন। হুম। নতুন ফ্ল্যাট কিনেছে। লাস্ট পয়েন্ট, আরোগ্যের পথে অন্যতম বাধা হলো হোমিওপ্যাথি ওষুধের অপপ্রয়োগ। হুম, হুম, হুম। হোমিওপ্যাথির মূল স্রোত যদি আমরা হৃদয়ঙ্গম করতে অসমর্থ হই আমার কথা বা শুনে অক্ষম বোঝা হই, গেছে আপনার আপনার এই তাহলেই সাইডের সাথে অপহোমিওপ্যাথির কথা জন্ম বলে। নেয়। হোমিওপ্যাথির প্রেসক্রিপশন হুম, হলেই কিন্তু, হোমিওপ্যাথি ডাক্তার প্রেসক্রিপশন হলে কিন্তু হোমিওপ্যাথি প্রেসক্রিপশন হলো না। হুম, হোমিওপ্যাথির বাক্স থেকে ওষুধ দিলেই কিন্তু হোমিওপ্যাথি ওষুধ হলো না। হুম, মাদার দিয়ে একই ওষুধ, একই শক্তির ওষুধ বারবার প্রয়োগ করাও কিন্তু, ওরে ওরে কিছুই করে বা না। পর্যায়ক্রমিক এটা ফার্স্ট ওষুধ কোশ্চেন দেওয়া, বুঝলেন? সকালে এটা, কেন বিকেলে এটা, কেন বুঝলেন না? আমি তো জানি, দুপুরে এটা, আমি তো সব জানি। অনেকেই করে। ওর কোনো খবরই নেই। খালি একসঙ্গে বস একাধিক চাইতে ওষুধ পা চাইতে মিশ্রণ চাইতে করে চাইতে দেওয়া, চাইতে চাইতে ওই ফ্রি ক্লাসটা। শক্তিযুক্ত ওষুধের বড় মাত্রায় দিয়ে, রোগের নামে ওষুধ দিয়ে, না, শোনেন, শেখার আগ্রহ রোগ আছে, জিলিপি পূরণ কিন্তু না করে, ব্যক্তিত্ব তো থাকতে হবে, তাই না? লক্ষণ সমষ্টি নির্ণয় শিখে না করে আমরা রোগের নামে ওষুধ দিলে
অনুভূতি হবে, এতে উপশম হয়, আর গো হয় না, নিরাময় হয়। হোমিওপ্যাথি ওষুধ, সুতরাং এটা মাথায় রাখতে হবে, হোমিওপ্যাথি ওষুধ অসদৃশ্য হলে, মাত্রা বড় হলে, একটি শক্তি ক্রিয়া শেষ না হতে আরেকটা শক্তি ওষুধ প্রয়োগ হলে, বা নতুন আরেকটা ওষুধ প্রয়োগ করা হলে রোগীর ক্ষেত্রে ক্ষতি করে, মারাত্মকভাবে ক্ষতি করে, রোগকে জটিলতা করে, রোগকে বাড়িয়ে তোলে। দেখেন কি হচ্ছে, আমি দেখে আশরাফুলের সাথে যোগাযোগ করছি। ভাই রাখলাম, আবার এই এখন এইটা আছে অ্যাডমিন, আমি এই সেটে, আর কম্পিউটারে আছে যে স্থূল বা কম গতিশীল বলে অ্যালোপ্যাথিক ওষুধের পরে ফোন দিবেন আবার। ওকে, ক্ষতি বিশেষত শারীরিক স্থলে ফিজিওলজিক্যাল প্ল্যানে কিন্তু হয়, আর সূক্ষ্ম বেশি গতিশীল বলে হোমিওপ্যাথিক ওষুধ সাবজেক্টিভ প্ল্যানে গিয়ে কিন্তু সেটা এফেক্ট করে। দুশো সত্তর যেটা বল সেখানে 7 দিনের কাছে আমাকে রেফার দিতে হবে, যদি তা না হয় এটা কিন্তু ভুল হবে। উদাহরণ দিই, নিয়োগের মধ্যে ওষুধ দিয়ে কি সারাই করা যাবে? বড় স্টোন খুব বড় হয়ে গেছে, স্টোনটা বেরোনোর মতো জায়গাটা খুব সরু, কিন্তু স্টোনটা হয়েছে বড়, ওষুধ দিয়ে কি স্টোনটাকে বের করে দেওয়া যাবে? যাবে? কনজেনিটাল ডিজিজ, জন্মগত ভাবে যে সমস্ত রোগগুলি তৈরি হয়েছে, সাপোজ হাইট ডিজিজ, আমরা কি সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবো? ক্যান্সারের মেটাস্টেসিস হয়ে গেছে, এক জায়গায় নেই, অনেক জায়গায় ছড়িয়ে গেছে, আমরা কি ওষুধ দিয়ে আরোগ্য করতে পারবো? দেখ, অনেক কথা বললাম, সময় আমি অনেকটা নিয়ে নিলাম। ধন্যবাদ আপনারা এখনো পর্যন্ত যারা আমাকে সহ্য করছেন। আসলে হোমিওপ্যাথি এমন একটা জিনিস না, এটা সাবজেক্টও এমন একটা বলা শুরু করলে আর শেষ হয়ে করা যায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে, একজন অবশ্য বলেছেন যে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে কি, আমি বক্তব্য শেষ না হলে উত্তরটা কি করি। এবার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আমার মাইক্রোফোনটা অন করে আমাকে প্রশ্নটা করুন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করি। স্যার, প্রথম মেয়েটাকে যে ওষুধটা দিয়েছিলেন, হ্যাঁ বড় বড় বলুন। হ্যাঁ স্যার, ওই মেয়েটাকে যে ওষুধ দিয়েছিলেন, যে মেয়েটা যাতে ওই যে হিরোইন টিরোইন নিত, সেগুলো বন্ধ করার পর যে রিয়াকশন গুলো বডিতে হয়, সেটা যাতে না হয়, তার জন্য কি মেডিসিন দিয়েছিলেন স্যার? আমি হিরোইন থেকেই একটা ওষুধ তৈরি করেছি, এটা পৃথিবীর কোথাও পাবে না, এটা আমার কাছে আছে, আমার নিজস্ব তৈরি। আচ্ছা, হিরোইন ওষুধটা নিয়ে পোটেনটাইজ করে, আমি টাইট্রেশন করে পোটেনটাইজ করে মেডিসিন তৈরি করেছি, সেটাই দিয়েছি, যাতে তার সাইড এফেক্ট
আচ্ছা হ্যালো, হ্যাঁ 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 স্যার হ্যাঁ হ্যাঁ বলো, এবার আর কেউ, আর কারোর কিছু বলার আছে? স্যার আমি একটা কথা বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, বর্তমানে যে সমস্ত বেশ কিছু প্র্যাকটিশনার কমপ্লেক্স মেডিসিন নিয়ে যে ট্রিটমেন্ট করছেন, এরা এরা অর্গানাইজেশন খুব অধ্যায়টাকে এরা ফলো করছে, এটা আমার অবাক লাগে। এবং তাদের চেম্বারে দেখছি এখন বেশ ভালো ভিড়। সেই কি বলবো, যে কোনো একটা রোগ ধরে হয়তো আমাদের বহুজাতিক সংস্থাগুলো নানান মেডিসিন তৈরি করছে, কমপ্লেক্স মেডিসিন সব। এই ট্রিটমেন্টের বিষয়ে আপনি কি বলবেন?